1.5 কেজির একটু বেশি দুধ আছে। আজকে এরই সুস্বাদু রেসিপি তৈরি করব। দেখলেই আপনার ইচ্ছে হবে যেন সবটাই বসে খেয়ে নিই। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তবে দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। দুধের রেসিপি তৈরি করার জন্য মেন উপকরণটা কতটা লাগবে সেটা আপনাকে দেখিয়ে দিই। নিয়েছি 2 টেবিল স্পুন ভিনিগার। আপনি টক দই বা লেবুর রসও নিতে পারেন। এর মধ্যে 2 টেবিল স্পুন জল মিশিয়ে দেব। এর মানে যতটা ভিনিগার নিয়েছি ততটাই জল মেশাবো। এর বদলে লেবুর রস নিয়ে থাকলে যতটা লেবুর রস থাকবে ততটাই জল মেশাবেন। তাছাড়া আপনি টক দইও নিতে পারেন। ওভেনকে অন করে ফ্লেমকে রাখতে হবে ফুল। ওভেনের উপর চাপাবো দুধের সসপ্যান। হাতাকে সসপ্যানের তলা পর্যন্ত নিয়ে গিয়ে নেড়ে দিতে হবে যেন তলাতে দুধটা লেগে না যায়। দেখুন দুধের মধ্যে ফেনা চলে এসেছে। এই সময় থেকে এক নাগাড়ে দুধকে নেড়ে যেতে হবে। সব কিছুর পুরা অল্প স্বল্প খাওয়া যায়, কিন্তু দুধের নয়। আর ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ দুধে বলক না চলে আসে। দেখুন দুধে বলক উঠে গেছে। আর একটু উতলে আসলে ওভেনকে অফ করে দিতে হবে। ফুল ফ্লেমে দুধে বলক উঠতে 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। আর 1 মিনিট মতো একইভাবে নেড়ে যেতে হবে। দুধকে পুরোপুরি ঠান্ডা করবেন না। হাতে সইবার থেকে একটু বেশি গরম অবস্থা থাকলেই দিতে হবে ভিনিগার। আপনি লেবুর রস নিলে সেটাই দিবেন। হাতার মধ্যে একটু দুধ নিয়ে হাতার মধ্যে দিতে হবে ভিনিগার। হাতাটা একটু নড়ালেই দুধটা কেটে যাবে। সেই হাতার কেটে যাওয়া দুধটা সসপ্যানের দুধের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। একইভাবে অল্প অল্প ভিনিগার ততক্ষণ দিতে হবে যতক্ষণ সম্পূর্ণ দুধটা কেটে গিয়ে সবুজ জলটা না বেরিয়ে আসে। দুধটা অনেকটাই কেটে গেছে, আর একটু কেটে গেলে সবুজ জলটা বেরিয়ে আসবে। বাটির সম্পূর্ণ ভিনিগার দিয়ে দেওয়ার পর এইভাবে নেড়ে দিতে হবে। সম্পূর্ণ দুধটা কেটে গিয়ে ছানাতে পরিণত হয়ে গেছে, আর সবুজ জলটাও আলাদা হয়ে গেছে। যদি ছানার এই রকম দলা থাকে, আপনি যে কোনো রেসিপি তৈরি করুন, একদম পারফেক্ট রেসিপি নামবে। ছানা থেকে ছানার জলকে আলাদা করে নেওয়ার জন্য একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নেব। এই ছেঁকে নেবার কাজটা ছাকনা বা অন্যান্য কাপড় না নিয়ে সুতির কাপড়ই নেবেন। ছানাটা দেখে মনে হচ্ছে ফুলকপির মতো। কাপড়ের কোনাগুলো ধরে জল থেকে ছানাকে আলাদা করে নেব। এই ছানা কাটানো জলটা ফেলে না দিয়ে তরকারি বা ডালের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। আর কিছুক্ষণ এইভাবেই চেপে রাখতে হবে যেন সম্পূর্ণ জল বেরিয়ে যায়। দুধ কাটানো সসপ্যানের উপর ছানার কাপড়টা রেখে নিয়ে কাপড়টাকে চারিদিক থেকে খুলে দিতে হবে। ভিনিগার দিয়ে ফাটিয়ে নেওয়া ছানাকে ধুয়ে নিতে হবে। ওপর থেকে দিতে হবে ঠান্ডা জল। আর এইভাবে কচলে কচলে ধুতে হবে যেন অল্প পরিমাণেও ছানার মধ্যে লেগে থাকা ভিনিগার না থাকে। যেহেতু ভিনিগার টক জাতীয় জিনিস, এইভাবে কচলে কচলে ধুতে গেলে ভিনিগারটা জলের সাথে মিশে গিয়ে সম্পূর্ণ বেরিয়ে যাবে। চারিদিক থেকে কাপড়টা ধরে ছানার থেকে জলটাকে আলাদা করে দিতে হবে। একইভাবে 4 থেকে 5 বার ছানাকে ধুয়ে নেবার পর রাখবো একটা ছাকনার উপরে। এর ভিতরে যদি আরও জল থাকে সেটা বেরিয়ে যাবে। আপনি কোনো জায়গাতে ঝুলিয়েও রাখতে পারেন, বা এইভাবে কোনো ভারী জিনিস ছানার উপরে রেখে দিবেন যেন সম্পূর্ণ জল বেরিয়ে যেতে পারে। ছানার উপরে রাখা ভারী জিনিসটা 10 মিনিটের পরই সরিয়ে দিয়েছি, আর ঘন্টা খানিক এইভাবেই রেখেছিলাম। দেখুন কতটা জল ছানা থেকে আলাদা হয়েছে। এর পরের স্টেপটা আছে, ছানাকে একটা থালাতে বের করে নিতে হবে। যদি অল্প পরিমাণেও ছানা কাপড়ে লেগে থাকে সেটা ফেলে না দিয়ে নিয়ে নেবেন। ছানাকে ম্যাশ করার আগে এর দলাগুলো ভালো করে ভেঙে নিতে হবে। একে ম্যাশ করার আগে আরেকটা মেন কাজ করে নিতে হবে। নিয়েছি 1 কাপের বেশি নলেন গুড়। আপনি এর জায়গাতে চিনি বা আখের গুঁড়ো নিতে পারেন। তাছাড়া চিনি বা নলেন গুড় মিশিয়েও নেওয়া যাবে। এর মধ্যে দেব পরিমাণ মতো জল। যদি আপনি চিনি বা গুড়ের পরিমাণটা কম নিয়ে থাকেন তো জলের পরিমাণটাও কম নেবেন। আমি 1 কাপের বেশি গুড়ের মধ্যে 4 কাপ জল দিলাম। গুড়কে জলে ভিজিয়ে দিলে মেল্ট হতে খুব একটা সময় লাগবে না। ছানাকে ভালো করে ম্যাশ করার জন্য যতটুকু দলা আছে সেগুলোও ভেঙে দেব। আর হাতের তালুর থেকে চেপে চেপে ম্যাশ করতে হবে যেন ছানাতে একটুকু দানা না থাকে।
ঠিক এইভাবে চেপে চেপে ম্যাশ করতে হবে। এবার ছানাটাকে কতক্ষণ ম্যাশ করলে একদমই মসৃণ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট এইভাবে হাত দিয়ে কচলে কচলে ম্যাশ করতে হবে। এইভাবে কচলে কচলে ম্যাশ করতে গেলে ছানার থেকে ঘি বেরিয়ে এসে ছানাটা একদমই চিকন হয়ে যাবে। দেখুন ঠিক এই রকম। আর ভালোভাবে ম্যাশ হয়েছে কিনা এটা অবশ্যই চেক করে নিতে হবে। তার জন্য চুটকিতে কিছুটা ছানা তুলে এইভাবে ম্যাশ করে দেখতে হবে। যদি দানার মতো লাগে তো কিছুক্ষণ আরও ম্যাশ করে নিতে হবে। দেখুন ছানাটা একদমই চিকন লাগছে। এর মধ্যে দিতে হবে 1 টেবিল স্পুন ময়দা। এইবার আপনারা বুঝে গেছেন আমি কি তৈরি করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি রসগোল্লা তৈরি করব, তাও নলেন গুড়ের। এবার ময়দার সাথে ছানাকে কতক্ষণ ম্যাশ করতে গেলে রসগোল্লাগুলো একদমই স্পঞ্জি হবে। তো 3 থেকে 4 মিনিট ময়দার সাথে ছানাকে ম্যাশ করে নিতে হবে। ময়দার সাথে ছানাকে কচলে কচলে ম্যাশ করতে গেলে ছানার থেকে ঘি বেরোবে আর থালাটা চিকন হয়ে যাবে। আপনি ফেরত এই থালাতে ভাতও খেতে পারবেন। ময়দা দেওয়ার পর 4 মিনিট মতো ম্যাশ করে নিয়েছি। ছানার ছোট্ট মতো একটা লেচি কেটে নিয়ে 2 হাতের তালুর মাঝখানে রেখে গোল করে নিতে হবে। যদি এই গোল করা ছানার লেচিতে অল্প পরিমাণেও ক্র্যাক দেখা দেয় তো ফেরত 2 থেকে 3 মিনিট ছানাকে ম্যাশ করে নিতে হবে। যদি একটুকু ক্র্যাক দেখা না দেয় তো একইভাবে সম্পূর্ণ ছানার লেচি বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে। আমি তো ছানার লেচিগুলো এক সমান করতে পারিনি, আপনি চেষ্টা করবেন এক সমান করবার। দেখুন একইভাবে সম্পূর্ণ ছানার লেচি কেটে নিয়েছি। ওভেনকে অন করে ফ্লেমকে ফুল রাখতে হবে। চাপাবো ভেজানো নলেন গুড়ের সসপ্যান। ফ্লেভারের জন্য দেব 2টো ভেঙে নেওয়া এলাচ। আপনি কুটেও দিতে পারেন বা গোলাপ জলও দিতে পারেন। ভালো করে নেড়ে দিতে হবে যতক্ষণ গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গিয়ে বলক না উঠে যায়। একইভাবে নেড়ে যেতে হবে। দেখুন গুড়গুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর জলেও বলক উঠে গেছে। এর মধ্যে 1 তার বা 2 তারের শিরা তৈরি করব না। ভালো মতো বলক উঠে গেছে। একটা একটা করে রসগোল্লাগুলো গুড়ের শিরাতে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে রসগোল্লাগুলো গুড়ের শিরাতে দেওয়ার সময় গুড়ের শিরার টেম্পারেচার যেন একটুকু কম না হয়। সম্পূর্ণ রসগোল্লা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করতে হবে। ঢাকাটা সরিয়ে দিয়ে হাতা দিয়ে ঠিক এইভাবে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন একটাও রসগোল্লা ভেঙে না যায়। এবার হাতাকে সসপ্যানের তলা পর্যন্ত নিয়ে গিয়ে এইভাবে নেড়ে দিতে হবে। আবার ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে একইভাবে নেড়ে দিতে হবে। দেখুন রসগোল্লার সাইজগুলো কতটা বড় হয়েছে আর দেখতেও কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এইবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করব। ঠিক 10 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন কতটা ফেনা উঠেছে, সেই ফেনাতেই রসগোল্লাগুলো ডুবে আছে। একটা রসগোল্লা হাতাতে নিয়ে ঘুরিয়ে দেখব টেপসে তো যাচ্ছে না। আর দেখুন কতটা শিরাকে অ্যাবজর্ব করেছে। কেটেও দেখাবো ভেতরটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। একদমই কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। পুরোপুরি রসগোল্লাগুলো এখনও রান্না হয়নি, তাই এতটা শিরা অ্যাবজর্ব করে নিয়েছে। ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন রসগোল্লাগুলো কত বড় সাইজে হয়েছে। নলেন গুড় বা খেজুর গুড়ের রসগোল্লাকে 20 থেকে 21 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। নলেন গুড়ের রসগোল্লাকে 1 ঘন্টা মতো এইভাবেই রেখে দেব। ঘন্টা খানিকের পর ঢাকাটা সরিয়ে প্লেটিং করে নিতে হবে। দেখুন নলেন গুড়ের রসগোল্লা শিরাকে অ্যাবজর্ব করে সসপ্যানের তলার দিকে চলে গেছে। এই রসগোল্লাকে দেখে তো আমারই লোভ সামলানো যাচ্ছে না। আমি আরেকটা খেজুর গুড়ের রসগোল্লাকে কেটে দেখব ভেতর পর্যন্ত খেজুর গুড়ের কালারটা গেছে কিনা। দেখুন ভেতর পর্যন্ত কালার খুব সুন্দর গেছে আর শিরাকেও খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পেরেছে। আরও কিছু সময় ধরে রাখতে গেলে কালারটা আরও অ্যাবজর্ব করে নিত। নলেন গুড়ের রসগোল্লাকে সার্ভ করব কাঁসার বাটিতে। আপনি বাজারের রসগোল্লা খেয়েছেন, লক্ষ্য করেছেন কোনো দিনও বাজারের রসগোল্লা সব সময় শিরার মধ্যে কেন ডুবিয়ে রাখে?
যেহেতু ছানা ভীষণ সফট হয়ে থাকে, রসগোল্লাকে শিরা থেকে আলাদা করতে গেলেই টেপসে যাবে, তাই রসগোল্লাকে শিরাতেই ডুবিয়ে রাখে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। সার্ভ করতে করতে তো 2-3টা আমি খেয়েই নিলাম, প্রচুর সুস্বাদুও হয়েছে। যদি আপনাদের এই রসগোল্লা দেখে লোভ হয়ে থাকে তো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। বাড়িতে সবাই এই রসগোল্লা খেয়ে একটাই কথা বলল, প্রচুর সুস্বাদু হয়েছে। এমনি রসগোল্লা বাজারেও কিনতে পাওয়া যায় না। প্রচুর প্রশংসা পেয়ে একটু মোটাও হয়ে গেলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ।